আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্টস দ্য ফুটবল ইনসাইট পাওয়ার্ড বাই র্যাবিট হোল বিডি। বাংলাদেশ ফুটবল লিগের প্রথম রাউন্ডের খেলা শেষ, নারী ফুটবল লিগেরও খেলা চলছে। এদিকে কিউবা মিচেল বসুন্ধরা ছেড়ে চলে গিয়েছেন, আর ইংলিশ প্রিমিয়ার লিগেও জমজমাট অবস্থায়। সব কিছু নিয়ে আজকে আলোচনা হবে। আলোচনার জন্য আমাদের সাথে আছেন বরাবরের মতো বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি ভাই। ভাইয়া ওয়েলকাম। থ্যাংক ইউ। ভাইয়া, খেলা তো ফার্স্ট রাউন্ড শেষ বাংলাদেশ ফুটবল লিগের। তো পয়েন্ট টেবিলে তো বরাবর মতো বসুন্ধরা 1 নম্বরে থাকলেও তারা লাস্ট কয়েক ম্যাচে পয়েন্ট হারিয়েছে এবং তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে এখন। সমান পয়েন্ট নিয়ে 18 পয়েন্ট নিয়ে ফর্টিস। সো ওভারঅল ফার্স্ট রাউন্ডটা নিয়ে যদি বিশ্লেষণ করতেন। ধন্যবাদ আপনাকে। দেখেন, 9 রাউন্ডের খেলা একদম আমরা কিন্তু শুরু থেকেই এই বিহাইন্ড বর্ডার্স স্পোর্টসে কিন্তু প্রিমিয়ার লিগটা নিয়ে কিন্তু আমরা রেগুলারই কিন্তু প্রতি উইকসেই ডিসকাশন করি, এবং যদি প্রতি উইকসেই কিন্তু দেখা গিয়েছে যে কিন্তু পয়েন্ট টেবিল কিন্তু কেউ এককভাবে কিন্তু খুব ভালো অবস্থায় যে ছিল সেটা কিন্তু ছিল না। এবং আমাদের ডিসকাশনে একটা জিনিস ছিল যে লিগটা যেন একটা এক্সাইটমেন্ট পূর্ণ হয়, এবং ফার্স্ট লিগ শেষের জন্য আমরা দেখতে পারি যে সেকেন্ড লিগে গিয়ে খেলার এক্সাইটমেন্ট আরও বেশি থাকে, এবং সেটাই কিন্তু হয়েছে। ফার্স্ট লিগ শেষ হওয়ার পরে দেখবেন যে ফর্টিসিপসি এবং বসুন্ধরা কিন্তু যৌথভাবে কিন্তু পয়েন্ট টেবিলের 1 নম্বরে, গোল ব্যবধানে যদিও কিছুটা এগিয়ে, কিন্তু তার কারণ তারপর আমার কাছে মনে হয় যে পয়েন্ট টেবিল 18 পয়েন্ট নিয়ে দুইটা দলই কিন্তু 1 নম্বর টেবিল থেকে কিন্তু ফার্স্ট লিগ শেষ করেছে। যদিও বসুন্ধরা কিংসের জন্য লাস্ট কয়েকটা ম্যাচ আমার কাছে মনে হয়েছে যে তারা ওই ম্যানচেস্টার সিটির মতো বলতে হয় যে তারা যদি একবার যদি একটু ব্রেক করে আর কি, ওখান থেকে আবার কাম ব্যাক করা তাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। তো আমার কাছে মনে হয় বসুন্ধরা কিংস সেম লাস্ট 4টা ম্যাচে কিন্তু তারা পয়েন্ট লুজ করেছে। এবং আপনি যদি দেখেন যে একটা দল যখন 4 থেকে 5 পয়েন্ট ডিফারেন্সে লিগে স্টার্ট করে, তারপরে আস্তে আস্তে যখন আপনার লম্বা রেসে গিয়ে শেষের দিকে গিয়ে যদি তখন তারা যদি লিগ টেবিলটা মেনটেন না করতে পারে, তখন কিন্তু তাদের জন্য একটা স্ট্রাগল তৈরি হয়, এবং যেটা বসুন্ধরা কিংসের হয়েছে। বাই দিস টাইম ফর্টিস যেটা করেছে, ফর্টিস তাদের লং রেসে কিন্তু তারা তাদের মনোযোগটা আমার কাছে মনে হয় যে কন্টিনিউ করেছে, এবং আপনি তাদের যদি লিগ টেবিল দেখেন তারা এখন টপে রয়েছে। তো এখান থেকে আমার মনে হয় যে জমজমাট একটা ফার্স্ট লিগ শেষ হয়েছে। তারপর আমি বলবো যে এখন যেহেতু মিডল ট্রান্সফার চলছে, হ্যাঁ, সেকেন্ড লিগে আমি যতটুকু জানি আর কি, যে প্রত্যেকটা ক্লাবই কিন্তু যাদের যে দুর্বল পয়েন্টগুলি আছে, যে দুর্বল জায়গাগুলি আছে, সেগুলিতে রিকভার করবে। স্পেশালি বসুন্ধরা কিংসে যদি দেখেন, তারা যে লাস্ট ম্যাচগুলি এগেনস্ট ফকিরাপুলের কথাই যদি আমি বলি, হ্যাঁ, ফকিরাপুলের সাথে যারা যে ম্যাচটা তারা 3 গোলে ড্র করেছে, তারা কিন্তু 3 গোলে লিডে ছিল। হ্যাঁ, তারা লাস্ট 15 মিনিটসে 3 গোল কনসিড করেছে, এবং যে গোলগুলি কনসিড করেছে এখানে ডিফেন্সের আমার কাছে মনে হয়েছে যে বিশাল বড় একটা ল্যাকিং ছিল। এবং সেকেন্ড উইন্ডোতে যদি আপনি ডিফেন্সের এই প্রবলেমগুলি যদি আপনি সলভ আউট না করে যদি মাঠে নামেন, বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন ইজ ভেরি ডিফিকাল্ট হবে। হ্যাঁ, কারণ তারা তো চ্যাম্পিয়নের জন্য খেলছে, এবং দল হিসাবে যদি দেখেন আমাকে মনে হয় সবার থেকে প্রায় 15 to 20% তাদের দলের স্ট্রেংথ অনেক বেশি। রিজার্ভ বেঞ্চ এবং তাদের স্টার্টিং 11 সব জায়গাতে কোচিং স্টাফ সব কিছু যদি দেখেন, তো বসুন্ধরা কিংসের এই যে ব্রেকটা, এইটা আমার কাছে মনে হয়েছে যে তারা রিকভার করতে হবে, আদারওয়াইজ কিন্তু তাদের চ্যাম্পিয়ন হওয়া ডিফিকাল্ট হবে। অ্যাট দ্য সেম টাইম এখানে আরও কিছু ডিটেলস কথা আছে, যেটা মানে রেজাল্টের পিছনে, যদি খারাপ রেজাল্ট পিছনে যদি আমি ডিটেলস আলোচনা করি সেটা হয়তো পরে করবো। আমার কাছে মনে হয় যে আমরা যদি পরের যদি আপনি দেখেন ফর্টিস পিডব্লিউডি ম্যাচটা যদি, হ্যাঁ, ফর্টিস পিডব্লিউডি ম্যাচ, ফর্টিস আমরা সবসময় দেখেছি যে ফর্টিস শুধু আপনি দেখেন ফর্টিস কিন্তু এককভাবে যৌথ এখন তারা লিগ টেবিলের 1 নম্বর, তারা কিন্তু এককভাবে যেতে পারতো যদি তারা লাস্ট ম্যাচটা ব্রাদার্সের সাথে, মানে পিডব্লিউডির আগের ম্যাচে যদি ব্রাদার্সের ম্যাচটা যদি ড্র না করতো, ওই ম্যাচে যদি 3 পয়েন্ট থাকতো, তারা চেহারাটাই চেঞ্জ হয়ে যেত। ফর্টিসের যেটা হয়েছে দেখেন, ফর্টিস আফটার পিডব্লিউডি ম্যাচ তাদের প্রেসিডেন্ট কিন্তু ম্যাচটা বসুন্ধরা এরিনাতে হয়েছে। হ্যাঁ, আফটার ম্যাচ কিন্তু সে 10 লাখ টাকা প্লেয়ারদের বোনাসও দিয়েছে। হ্যাঁ, তো একটা টিমই আমার কাছে মনে হয় যে এই 10টা দলের ভিতর যাদের স্যালারি সিস্টেম, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কোনো কিছুই দেখা যায় না, প্লেয়াররা স্বতঃস্ফূর্তভাবে প্লেয়ার মাঠে খেলছে এবং পারফর্ম করছে। ফর্টিস কিন্তু চ্যাম্পিয়ন দল না। ফর্টিস যদি আপনি স্ট্রেংথ বিবেচনা করেন, ফর্টিস হয়তো 4 থেকে 5 নম্বর দল হওয়ার কথা ছিল, বাট ফর্টিস এখন লিগ টেবিলের 1 নম্বরে বিকজ তাদের ওভারঅল মেনটেনেন্সের কারণে। হ্যাঁ, তো ফর্টিস পিডব্লিউডির সাথে দুর্দান্ত ম্যাচ খেলেছে। পিডব্লিউডি কিন্তু আমরা এই লিগের শুরুতেই বলেছিলাম জায়ান্ট কিলার হিসাবে কিন্তু তারা শুরুটা করেছিল বসুন্ধরার সাথে ড্র দিয়ে, এরপরে তারা বিগ ম্যাচ অনেক আবনির সাথেও তারা ভালো করেছে। তো পিডব্লিউডি কিন্তু বসুন্ধরার সাথে কিন্তু ফর্টিসের সাথে কিন্তু ভালো করতে পারেনি। ফর্টিস দুর্দান্ত ফুটবল খেলছে, এবং ফর্টিসের একজন প্লেয়ারের কথা বলতে সে হলো পাওয়ামর। হ্যাঁ, তাদের যে মেইন ক্যাপ্টেন আর কি, হ্যাঁ, ও আমার কাছে মনে হয়েছে যে দুর্দান্ত খেলছে, প্রত্যেক ম্যাচে গোল করছে এবং গোল করাচ্ছে।
মানে ও প্রত্যেকটা ম্যাচেই ডিফারেন্স করে দিচ্ছে। ফরেন প্লেয়ারদের সার্ভিস যে ফর্টিস কীভাবে নিচ্ছে সেটা কিন্তু মাঠে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং তাদের নেপালি কিন্তু একজন সেন্টার ব্যাকও রয়েছে, সেও কিন্তু দুর্দান্ত খেলছে। তাদের গোলকিপার সুজন পেরেরা ফ্রম শ্রীলঙ্কা, হ্যাঁ, সব থেকে অ্যাডভান্টেজের জায়গা হলো সুজন পেরেরা ফর্টিস দলটাকে একাই যেভাবে আসলে মানে গোল পোস্টে থেকে যেভাবে সেভ করছে এবং যেভাবে আসলে সে দলটাকে টেনে নিয়ে যাচ্ছে, আমার কাছে মনে হয় যে ফর্টিস দলটাতে ইন্ডিভিজুয়াল কিছু প্লেয়ার এত সুন্দরভাবে পারফরমেন্স করছে, যার কারণে কিন্তু তারা আসলে এখন লিগ টেবিলের 1 নম্বরে রয়েছে, এবং তাদের কোচ রয়েছে কায়সার ভাই। আমার কাছে মনে হয় যে এই দলটাকে লাস্ট 4 বছর কিন্তু সে কোচিং করিয়েছে। তো একটা দল যখন একজন কোচের কাছে দীর্ঘ সময় থাকবে, তখন কিন্তু ওই দলটা কিন্তু আপনার আর যদি মিডল ক্লাস টিমও হয় বা একটু হাই স্ট্যান্ডার্ড টিম হয়, তখন কিন্তু ওই দলটা কিন্তু নিয়ে লম্বা রেসে কিন্তু খেলাটা সোজা হয়, যেটা কায়সার ভাই বেশ ভালোভাবে করছে। এবং দলটা সব থেকে প্লাস পয়েন্ট হলো অ্যাজ এ টিম হিসাবে মাঠে পারফর্ম করছে, এবং লাস্ট ম্যাচে পিডাব্লিউডির সাথেও তারা দুর্দান্ত ফুটবল খেলেছে। তো আমার কাছে মনে হয় যে ওভারঅল লিগটা বেশ ভালোই, ফার্স্ট লিগটা বেশ ভালো হয়েছে। বাট আপনি যদি পরের দিকে যদি সিরিয়ালটা দেখেন, ভাইয়া যদি ব্রাদার্স ইউনিয়ন নিয়ে একটু কথা বলতে চাই, তাদের নাম্বার 7 আছে, এটা কি একটু হতাশাজনক না? অবশ্যই অ্যাজ এ টিম হিসেবে ব্রাদার্সকে আমরা হয়তো 1 থেকে 5-এর ভিতরে, 1 থেকে 5-এর ভিতরে দেখলে আমাদের জন্য ভালো হতো, এবং তারা শুরুটা কিন্তু সেভাবেই করেছিল। হ্যাঁ, শুরুর দিকে বেশ ভালো করছে, বা শেষের দিকে তারা তাদের যেটা বলছি যে লম্বা রেসে কিন্তু আপনাকে কনসেন্ট্রেট থাকতে হবে, প্লেয়ারদের পারফরমেন্স কিন্তু কন্টিনিউ করতে হবে। তো সেইখান থেকে আমার কাছে মনে হচ্ছে ব্রাদার্স তাদের পারফরমেন্স কলাপস করেছে ম্যাচ বাই ম্যাচ, এবং শেষের দিকে এসে তারা তেমন কোনো পয়েন্টই পায়নি। লাস্ট ম্যাচ মোহামেডানের সাথে ড্র করেছে, রাইট। তো এবং তাদের লাস্ট 5 ম্যাচে কোনো পয়েন্ট নেই, 2টা ড্র 3টা হার। তো সুতরাং তারা কিন্তু শুরুটা ভালো করেছিল, হ্যাঁ, স্টার্টিংটা খুব ভালো করেছিল। এবং টিমের যদি স্ট্রেংথ দেখেন, টিমের স্ট্রেংথ অনুযায়ী কিন্তু ব্রাদার্স যথেষ্ট ভালো দল। হ্যাঁ, সব দলই কিন্তু 4টা ফরেন প্লেয়ার খেলানোর সুযোগ নেই, বাট ব্রাদার্স কিন্তু 4টা ফরেন প্লেয়ার খেলে। জামাল রয়েছে, কাউসার রাব্বি রয়েছে, ন্যাশনাল টিমের খেলার মতো অনেক প্লেয়ার রয়েছে, হ্যাঁ, নেপালি কিছু ভালো প্লেয়ার রয়েছে। তারপরেও কিন্তু তারা আসলে স্ট্রাগল করছে। তো এটা তো যেটা বললাম যে এই স্ট্রাগলের অন্যতম কিছু কারণ আছে, সেটা হয়তো আমি পরে একটু আলোচনা করব। বাট আমার কাছে মনে হচ্ছে ব্রাদার্স এই মুহূর্তে যে অবস্থা আছে, তাদের জন্য কিন্তু লিগ টেবিলের সামনের দিকে আসা ইজ ভেরি ডিফিকাল্ট যদি সেকেন্ড উইন্ডোতে তারা প্লেয়ার চেঞ্জ না করে। এবং সব থেকে তাদের দুর্বল পয়েন্ট হচ্ছে আমাদের কোচিং স্টাফ। হ্যাঁ, তাদের যে কোচ রয়েছে ওমর সিসে, হ্যাঁ, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি, বাট ইজ নট ক্যাপাবল টু হ্যান্ডেল দ্য ব্রাদার্স ইউনিয়নের মতো এত বড় একটা দল। তো সেই জায়গায় সে কিন্তু ফেল করছে, কারণ দলের স্ট্রেংথ যখন আপনার ভালো থাকবে, তখন কোচ যদি আপনার সেই দলটাকে প্রপারলি ইমপ্লিমেন্ট না করতে পারে অন দ্য ফিল্ড, তখন কিন্তু আসলে দলের রেজাল্ট ভালো হয় না। যেটা হয়েছে যে আমি তাদের ব্রাদার্সের কিছু ম্যাচ দেখেছি, সেখানে তাদের খেলার কোনো স্ট্র্যাটেজি নাই, খেলার কোনো সিস্টেম নাই, যার কারণেই কিন্তু দেখা গেছে যে ছোট ছোট ম্যাচগুলি তাদের হারতে হয়েছে। এবং আপনি যদি দেখেন যে লাস্ট 5টা ম্যাচে তারা কোনো ম্যাচ জয় নেই একটাও। তো এখান থেকে বোঝা যায় যে আসলে তাদের এই মুহূর্তে মানে দলটার অবস্থা তেমন একটা ভালো, এবং আমি যতটুকু জানি যে সেকেন্ড লিগে হয়তো তারা কোচও চেঞ্জ করার একটা প্ল্যান করছে, এবং কিছু প্লেয়ারও তারা চেঞ্জ করবে। এবং এটা খুবই এসেনশিয়াল ব্রাদার্সের জন্য, যদি লিগ টেবিলে টিকে থাকতে চায় তাদের কোচিং স্টাফ চেঞ্জ আনতে হবে, এবং প্লেয়ারও কিছু চেঞ্জ করতে হবে। এবং আমি দেখেছি যে জামালেরও শেষের দিকে, জামাল খেলছে ব্রাদার্সের ক্যাপ্টেন হিসেবে, পারফরমেন্স আমার কাছে মনে হয়েছে যে ওভারঅল তেমন একটা সুবিধা করতে পারছে না। সুতরাং আমার মনে হয় যে ব্রাদার্সের যে ম্যানেজমেন্ট রয়েছে, তারা হয়তো এটা নিয়ে চিন্তা করবে। মানে খেলা নিয়েই তো আসলে কথা হচ্ছে বাংলাদেশ ফুটবল লিগের। তো দলগুলোর আসলে পিছনে আরেকটা কথা থেকে যায়, যেটা নিয়ে এখন আসলে অনেক বেশি কথা হচ্ছে। যদি একদম স্পেসিফিকভাবে বলি, কিউবা মিচেল যখন আসলেন, তখন আমরা ভাবছিলাম কেনই বা আসলেন, আবার সে চলেও গেলেন। এরকম আসলে এটা কি আসলে আমাদের টিমগুলোর গাফলতি? তারিক গাজীও মনে হয় চলে গেছেন। সো ওভারঅল এই জিনিসগুলো কেন হচ্ছে, এটার থেকে বের হওয়ার উপায় কি? দেখেন, আমাদের ম্যাক্সিমাম ক্লাবের এখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস মানে চরম লেভেলে, হ্যাঁ, মানে একদম আমার কাছে মনে হয় যে এক্সট্রিম লেভেলে চলে গিয়েছে। প্লেয়াররা পেমেন্ট পাচ্ছে না, এবং যার কারণে কিন্তু কন্ট্রাক্ট রেনু হচ্ছে না। আপনি যদি কিউবা মিচেলের পয়েন্টটা টেনলেন, কিউবা মিচেল যখন বাংলাদেশে খেলবে এটা চিন্তাও করতে পারেন না। সান্দারল্যান্ড একাডেমির সে কিন্তু রেগুলার প্লেয়ার ছিল, হ্যাঁ, সেখানে কিন্তু সে এত হাই প্রোফাইল প্লেয়ার থাকার কারণে সে বাংলাদেশ লিগে যখন চয়েস করছে, তখন কিন্তু আসলে আমরাও কনফিউশন ছিলাম, হোয়াই হি কাম টু বাংলাদেশ, কেন ইংল্যান্ডের মতো জায়গা ছেড়ে সে এখানে আসছে। তারপরে কিন্তু সে যেহেতু সিনিয়র টিমে চান্স পাচ্ছিল না, সে কিন্তু তার যে এজেন্ট রয়েছে সে বিভিন্ন জায়গায় ট্রাই করেছিল তাকে ইনক্লুড করার জন্য, এবং স্প্যানিশ লিগের এলসেতেও একটা কন্ট্রাক্ট তার হওয়ার কথা ছিল, বাট সেটাও হয়নি। তারপরে কিন্তু সে দেখেছে যে বসুন্ধরা তাকে একটা বেশ ভালো অফার করেছিল 4 বছর, যেহেতু হি ইজ ভেরি ইয়ং, আপনার বয়স কিন্তু খুবই খুবই কম। এবং যখন বসুন্ধরা তাকে 4 বছরের একটা বেশ ভালো কন্ট্রাক্ট দেখিয়েছে, তখন কিন্তু সে এখানে আসলে মানে আসার আগ্রহটা দেখিয়েছে, এবং আসার আগ্রহ
আর একটা কারণ হলো হামজা দেওয়ান চৌধুরী। হামজা যখন বাংলাদেশে মানে ন্যাশনাল টিমে যখন খেলে তখন কিন্তু তার বাংলাদেশের প্রতি একটা অন্যরকম ফ্যাসিনেশন তৈরি হয়েছে, ওই এনভায়রনমেন্টটা ক্রিয়েট হয়েছে এবং সে মনে করেছে এখানকার লিগে হয়তো খেললে তার জন্য বেটারমেন্ট হবে। বাট আমার কাছে মনে হচ্ছে যে তার ডিসিশনটা এখন আমার কাছে মনে হচ্ছে যে রং ছিল। হ্যাঁ, কারণ 4 বছরের কন্ট্রাক্ট যখন ছিল তখন সে 6 মাস যেতে পারেনি, সে অলরেডি কিন্তু কন্ট্রাক্ট এখান থেকে সে ডিসপ্লে করে ফেলেছে। অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু যে ইস্যুটা দেখিয়েছে এইটা আসলে আমাদের জন্য কিন্তু খুবই চরম হতাশার। সে দেখেছে সে স্যালারি পাচ্ছে না রেগুলার। হ্যাঁ, তো একটা প্রফেশনাল প্লেয়ার যখন রেগুলার স্যালারি না পাবে তখন তার খেলার ভিতরে কিন্তু ইন্টারেস্টটা হারিয়ে ফেলবে। অ্যাট দ্য সেম টাইম বসুন্ধরার মতো টিম থেকে যদি স্যালারি না পায় তাহলে বাকি দলগুলোর কাছ থেকে আসলে তো আমি কি এরকমই তো কিছু হচ্ছে নাকি? হ্যাঁ, ওইটাই বললাম যে ওভারঅল কিন্তু প্রত্যেকটা ক্লাবের এক্সেপ্ট ফর্টিস এফসি ছাড়া প্রত্যেকটা ক্লাবে আপনি খবর নিয়ে দেখেন যে প্লেয়াররা পেমেন্ট পাচ্ছে না। ইভেনচুয়ালি এই যে সেকেন্ড উইন্ডোতে যে প্লেয়াররা তাদের বাসায় ছুটি কাটাতে গিয়েছে, অনেক আমি নিউজে দেখেছি যে অনেকে মানে কোনো পেমেন্টই পায়নি, যে যার মতো করে ক্লাব থেকে চলে গেছে। তো এটা খুবই খুবই দুঃখজনক এবং হতাশাজনক, এবং এরকম চলতে থাকলে কিন্তু এই প্রিমিয়ার লিগ এই ঘরোয়া ফুটবল কিন্তু আস্তে আস্তে কিন্তু প্লেয়াররা খেলার আগ্রহ হারিয়ে ফেলবে। এবং আপনি দেখেন কিউবা মিচেল, তারেক কাজিরা যেহেতু প্রফেশনাল প্লেয়ার, হ্যাঁ, তারা কিন্তু তাদের মনের মানে ভাবটা প্রকাশ করে গিয়েছে। বাট আমাদের এখানে যারা প্লেয়ার আছে তারা কিন্তু অনেকে পেমেন্ট পায় না, কিন্তু তাদের যাওয়ার জায়গা নেই, তারা কিন্তু বলতে পারছে না। বাট ইন্ডিভিজুয়ালি যদি আপনি তাদের সাথে কথা বলে দেখেন তারাও কিন্তু পেমেন্ট পাচ্ছে না। সুতরাং এইটা কিন্তু একটা বিরাট ইস্যু হয়ে দাঁড়াবে ইন ফিউচার। হ্যাঁ, যদি প্লেয়ারদের এই পেমেন্ট ইস্যুটা, আপনি যেটা বলছেন যে বসুন্ধরা কিংসই প্লেয়ারদেরকে স্যালারি রেগুলার দিচ্ছে না। ইভেনচুয়ালি আরেকটা মানে ব্যাড নিউজ হলো যে এই যে ফরেন প্লেয়াররা বা আপনার লোকাল প্লেয়াররা যে পেমেন্ট পাচ্ছে না, আপনি জানেন যে কয়েকবার কিন্তু ফিফা থেকে নিষেধাজ্ঞা আসছিল ক্লাবগুলির উপর, আবাহনীর উপরে, আপনার মোহামেডানের উপরে, আপনার বসুন্ধরা কিংসের উপরে। বিকজ আপনি যদি ফিফাতে নালিশ করেন বা ফিফাতে যদি আপনি কোনো রকম কোনো অভিযোগ দেন, সেটা কিন্তু ফিফা কিন্তু তখন কিন্তু আপনাকে ব্যান করে দিবে। এবং এরকম কিন্তু বেশ কয়েকবার ঘটনা কিন্তু বসুন্ধরা, মোহামেডান এবং আবাহনীর বিরুদ্ধে হয়েছে। ফরেন প্লেয়াররা কিন্তু ক্লেম করেছে তারা রেগুলার প্রপার স্যালারি পায়নি। তো এটা কিন্তু আমাদের জন্য খুবই দুঃখজনক, এবং আমি বলবো যে ইন ফিউচার আমাদের লোকাল প্লেয়াররাও কিন্তু যদি এইরকম স্টেপ নেয় এটা কিন্তু আমাদের দেশের ফুটবলের জন্য ক্ষতি। এবং আমি আপনার আগের শোতে বলেছিলাম যে দেখেন, আপনি লিগ করলে একদম প্রফেশনাল সিস্টেমটা আপনাকে মেনটেন করতে হবে। ইন্ডিয়াতে আইএসএল হচ্ছে না, প্রবলেম নেই, তো হবে যখন তারা আবার রেগুলার করতে পারবে, ফাইন্যান্সিয়াল মোমেন্টগুলি ঠিক করতে পারবে, তখন কিন্তু আবার হবে। নেপালে লিগ হচ্ছে না, মালদ্বীপ, তো কোনো প্রবলেম নেই। লিগ করলে আপনাকে প্রপার প্লেয়ারদেরকে মেনটেনেন্স করে সব প্রফেশনাল সিস্টেমটা মেনটেন করে আপনার লিগ করাটা উচিত। আদারওয়াইজ লিগে যদি এরকমের ক্রাইসিস তৈরি হয় তখন কিন্তু আপনার মাঠের পারফরমেন্স বলেন, মাঠের বাইরে সব জায়গায় কিন্তু একটা ক্ষতিগ্রস্ত হবে। করলে প্রপারলি রেডি হয়ে করা উচিত। এক্স্যাক্টলি। সেইখান থেকে আমি যেটা বললাম যে নট অনলি বসুন্ধরা কিংস, এক্সেপ্ট ফর্টিস ছাড়া মোহামেডান, আবাহনী বা অন্য রহমতগঞ্জ আমার কাছে মনে হয় যে মোটামুটি প্লেয়ার পেমেন্ট ভালো, যার কারণে দেখবেন যে লিগ টেবিলটা কিন্তু রহমতগঞ্জে বেশ ভালো অবস্থানে রয়েছে, 3 নম্বরে রয়েছে। আবাহনী লাস্ট ম্যাচ জিতেছে, এটা একটা ভালো পজিটিভ দিক। বাট আপনি যদি যেটা বললাম মেইন ইস্যু হলো পেমেন্ট ইস্যু। হ্যাঁ, লোকাল প্লেয়ারদের আমারই অনেক ছোট ভাই ব্রাদার আছে যারা এখনও খেলছে। হ্যাঁ, তাদের কাছে কথা বলে দেখলাম যে তারা কেউ পেমেন্ট পাচ্ছে না, এবং এই যে ছুটি দেখেছে তারা পেমেন্ট সারা বাসায় গিয়েছে। তো এটা কিন্তু খুবই দুঃখজনক এবং হতাশার। সো এই রকমের লিগের যদি এই স্ট্যান্ডার্ডে যদি লিগ চলতে থাকে, এটা কিন্তু ক্রাইসিস, সেকেন্ড উইন্ডোতে কিন্তু বড় ধরনের ক্রাইসিস দেখা দেবে। যদিও আমি শুনেছি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন একটা ইনিশিয়েটিভ নিয়েছে প্লেয়ারদের পেমেন্ট ইস্যুটা কীভাবে রেগুলার করা যায়। অ্যাট দ্য সেম টাইম ক্লাবগুলির সাথে তারা হয়তো বারবার মিটিং করছে যে ক্লাবগুলিকে কিভাবে আসলে প্লেয়ারদের সাথে অ্যাটাচমেন্ট বাড়ানো যায়। কারণ যেভাবে প্লেয়াররা একের পর এক কন্ট্রাক্ট এখান থেকে রিসাইন করে চলে যাচ্ছে, এটা কিন্তু খুবই খারাপ এবং আমাদের দেশের জন্য ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমরা ভাইয়া জাতীয় দলের যেই জায়গাটাকে তৈরি করেছি রিসেন্ট টাইমে, এরপরে তো মনে হয় আমাদের এইটাই বেশি ফোকাস দেওয়া উচিত যদি আমরা এটাকে ক্যারি করতে চাই। সেখানে আমরা উল্টো মনে হচ্ছে আগের থেকে আমাদের খারাপ অবস্থার দিকে যাচ্ছি আরো। না, সেটাই বললাম যে আমাদের কিন্তু ফোকাস জাতীয় দলকে কেন্দ্র করে। হ্যাঁ, আপনি জাতীয় দল যতই ভালো করুক, ঘরোয়া ফুটবলে যদি প্লেয়ারদের পারফরমেন্স, প্লেয়ারদের পেমেন্ট, প্লেয়ারদের যদি প্রফেশনাল সিস্টেমটা ঠিক না থাকে, জাতীয় দল কিন্তু আপনি রান করাতে পারবেন না। হয়তো হঠাৎ করে এইভাবে রান হতে থাকবে, বাট একটা সময় কিন্তু এটা ধসে পড়ে যাবে। সুতরাং এইটা এখনই দ্য রাইট টাইম যে আপনি যদি এইটার যদি একটা সলিউশন না করেন, সমাধান না করেন, যারা ন্যাশনাল প্লেয়ার আছে, যারা জাতীয় দলকে সার্ভিস দেয়, তারা যদি ক্লাব ফুটবলে যদি তারা পারফরমেন্স না করতে পারে, এটা তো জাতীয় দলের জন্য একটা বড় ক্ষতি হয়ে দাঁড়াবে। সুতরাং আমি বলবো যে এটা এখনই সময় এসেছে যে আমার মনে হয় যে এটা নিয়ে কাজ করার, এবং সত্যি কথা বলতে বিএফএফ এর বড় একটা ইনিশিয়েটিভ নিতে হবে। এট দ্য সেম টাইম ক্লাবগুলিকে আসলে বেশি এগিয়ে যেতে হবে, কারণ বিএফএফ এখানে হয়তো তেমন সাপোর্ট দিতে পারবে না, বাট মেইন সাপোর্টটা কিন্তু ক্লাবগুলিকে দিতে হবে। ক্লাবগুলি আমার মনে হয় যে আরও প্রফেশনাল সিস্টেম দেখাবে প্লেয়ারদের সাথে, এবং প্লেয়ারদেরকে হ্যাপি না রাখলে কিন্তু আপনি কখনোই রেজাল্ট আপনি কিন্তু আশা করতে পারেন না। ব্রাদার্স ইউনিয়ন আমি শুনেছি যে আপনার
পেমেন্ট প্রবলেম রয়েছে, যার কারণে আমরা আলোচনা করছি লিগ টেবিলে 7 নাম্বার থেকে তারা শেষ করেছে, লাস্ট 5টা ম্যাচ কোনো জয় নেই। সুতরাং এগুলি কিন্তু এই ধরনের ইস্যুগুলির মাধ্যমেই কিন্তু আপনার এই ক্রাইসিসগুলি তৈরি হয়েছে। সুতরাং আমি চাইবো ক্লাবগুলি প্লেয়ারদের সাথে থাকুক এবং সেকেন্ড উইন্ডোতে জানি সবাই একটা যেটা আমরা সবসময় একটু অন্য ভাষা বলে গা ঝাড়া দিয়ে জানে সবাই নামুক, যাতে প্লেয়াররা খুশি থেকে খেলতে পারে। আপনি পরিশ্রম করছেন, পারিশ্রমিক না পেলে আপনার কাজে আগ্রহ থাকবে না। আপনি দেখেন, আপনি শুধু একটা দেখেন, কিউবা মিচেল একদম মোস্ট প্রফেশনাল প্লেয়ার, আপনি তাকে 3-4 মাস স্যালারি দেন নেই, সে আপনার এখানে খেলবে না। আমাদের হয়তো লোকাল প্লেয়ারদের অপশন কম, কোথাও যেতে পারছে না, বাট যাদের অপশন আছে তারা এখানে খেলবে না। তারেক কাজী চলে গিয়েছে ফিনল্যান্ডে, সে চেষ্টা করছে ওখানে লিগে খেলার জন্য। সুতরাং আপনার হাতে অপশন থাকলে বা আমাদের লোকাল প্লেয়ারদের অপশন থাকলে তারাও এখান থেকে কিন্তু চলে যেত বিদেশি লিগগুলি খেলতে। সুতরাং আমি বলবো যে এইটা কিন্তু এখন একটা বিশাল ক্রাইসিস হয়ে দাঁড়িয়েছে, এটার একটা সমাধান খুব দ্রুতই দরকার। এবার যদি একটু মানে নারী ফুটবল লিগের দিকে তাকাই, মানে অনেক আয়োজন করে বলা হচ্ছে যে হ্যাঁ 1 বছর পরে আবার শুরু হলো, কিন্তু যেটা শুরু হলো সেটা থেকে আসলে কি পাচ্ছি? মানে একদম 3টা পয়েন্টে যদি বলি, নাম্বার 1, একটা দল 2 ম্যাচ খেলে অলরেডি 33টা গোল দিয়েছে এবং কোনো গোল খায়নি। এটা হলো একটা দলের অবস্থা। আরেকটা ম্যাচে 12-0 গোলে একটা দল জিতেছে, আরেক ম্যাচে দেখলাম 10-0 গোলে জিতেছে। মানে ম্যাচগুলো তাহলে কি হচ্ছে? মানে স্পেসিফিক কয়েকটা দল ভালো খেলছে, বাকিদের অবস্থা কি খুবই খারাপ? আর একটা ম্যাচ আপনি হয়তো দেখেছেন, 23 গোল একটা ম্যাচ জিতেছে, 23-0। এটা নিয়ে আমরা কিন্তু লাস্ট এপিসোডে একবার কথা বলছিলাম যে আপনি যদি একটা লিগ করেন, সেইটার দলগুলি কেমন হবে, কারা খেলছে, এটার কিন্তু একটা যাচাই বাছাই থাকার কথা উচিত ছিল। কারণ আপনি যদি দেখেন একটা ম্যাচ শেষে যদি একটা দল 23-0 গোলে জিতে, তো ওই লিগের স্ট্যান্ডার্ড নিয়ে তো আসলে তেমন কোনো কিছু আলোচনা থাকে না। হ্যাঁ, তো আমি কিন্তু বলেছিলাম যে লিগ আপনি করেন, আপনাকে আমি অ্যাপ্রিসিয়েট করি যে হ্যাঁ মেয়েদের লিগটা রেগুলার হচ্ছে বা হবে, এটা কিন্তু আমাদের জন্য খুশির ব্যাপার। মেয়েরা খেলতে পারবে, মেয়েরা এখানে পারফর্ম করলে কিন্তু আমাদের জন্য, আমাদের জাতীয় দলে মেয়েদের জন্য একটা পজিটিভ দিক হবে। হ্যাঁ, যেহেতু মার্চে আমরা জানি মেয়েদের এশিয়ান কাপ কোয়ালিফায়ার মেইন রাউন্ড আছে, তো এই ধরনের লিগ খেলে কিন্তু আপনি যদি ওই মেইন রাউন্ডে খেলতে যান, তখন কিন্তু প্লেয়ারদের পারফরমেন্স তেমন কোনো কিন্তু আশা করতে পারবেন না, কারণ লিগ তো কম্পিটিটিভ হচ্ছে না। হ্যাঁ, তার থেকে ভালো তো আমার মনে হয় যে ন্যাশনাল টিমের ক্যাম্প করানোই ভালো। হ্যাঁ, যেহেতু এখন ন্যাশনাল টিমের ক্যাম্প বাদ দিয়ে মেয়েরা সব লিগে রয়েছে, হ্যাঁ, তো ওইখানে এই কম্পিটিটিভ ম্যাচ তো হচ্ছে না, যেটা আপনার জাতীয় দলের বেসিক্যালি তো জাতীয় দলের হেল্পের কারণেই কিন্তু আপনি এই লিগটা করা। হ্যাঁ, যাতে আমরা যখন কথা বলছি ভাই, এখন একটা খেলা চলছে বাংলাদেশ পুলিশ, লাস্ট মোমেন্টে খেলাটা আছে, এখন অলরেডি 15-0 গোলে এগিয়ে আছে। তো মনে হচ্ছে কি এটা ওই যে আমরা মোবাইলে ভিডিও গেম খেলতাম ছোটবেলায়, ফুটবল, একটা দল অনেক গোল দিত না, এটা ভেরি ইজি মুড আনফরচুনেট যে একটা দল 15 গোল অপোনেন্ট আসলে প্লেয়ার মাঠে আছে কিনা, এটা তো মানে আমি আসলে খুবই সারপ্রাইজড আসলে। এটা মানে এটা মানে চিন্তাই করা যায় না। হ্যাঁ, 2-4টা দল ছাড়া বাকি দলগুলির অবস্থা খুবই খারাপ। তো আপনি যেহেতু দল লিগ করতে আপনি 6টা দল নিয়েই করেন, যে স্ট্যান্ডার্ডের দল অসুবিধা নেই, তো সবাইকে এখানে খেলতে হবে এমন কোনো কথা নেই। 11টা টিম দরকার নাই তো আপনি 6টা নিয়ে খেলেন বা 8টা নিয়ে খেলেন, অসুবিধা নেই। একদম যারা দল করতে পারছে না, যাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস রয়েছে, যারা জাতীয় দলের প্লেয়ার বা ভালো প্লেয়ার নিতে পারে না, তাদেরকে বাদ দিয়ে দেন। হ্যাঁ, আপনি 8টা দল নিয়ে করেন, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, ভুটান লিগটাও কিন্তু দেখবেন যে ভুটানের যে লিগ হয় সেটারও একটা স্ট্যান্ডার্ড আছে, কিন্তু বেস্ট হাইয়েস্ট স্ট্যান্ডার্ড। সেখানে ভুটানের ক্লাবগুলি কিন্তু এশিয়ান কাপ মানে এফসি যে চ্যাম্পিয়ন্স লিগ যেটা হয় ক্লাব ফুটবল, ওইটা কিন্তু খেলে। কেন খেলে? তাদের লিগের স্ট্যান্ডার্ডটা ভালো। হ্যাঁ, তো আপনার লিগের স্ট্যান্ডার্ড ভালো না করলে কিন্তু আপনি যখন এই যে এফসি কাপ খেলতে যাবেন, হ্যাঁ মেয়েদের এই যে ক্লাব ফুটবল, এফসি ক্লাব ফুটবল যখন খেলতে যাবেন, তখন কিন্তু এই যে এরকমের ভরাডুবি হবে আমাদের ক্লাবগুলির। হ্যাঁ, কারণ তখন তো তারা সব চ্যাম্পিয়ন দলগুলি আসবে বিভিন্ন দেশের, তখন যখন খেলতে সিলেবাসের বাইরে কোশ্চেন চলে আসলে তখন কিন্তু আপনি কিন্তু এটা মেনটেন করতে পারবেন না। সুতরাং লিগ করলে আপনাকে টাইট লিগ করতে হবে, কম্পিটিটিভ লিগ করতে হবে। আদারওয়াইজ এই 23 গোল 20 গোল 15 গোল এটা শুনতেও খারাপ লাগে, দেখতেও খারাপ লাগে। হ্যাঁ, এবং যারা আসলে এই গোলগুলি কনসিড করে মানে যে দলটা, তাদেরও তো আসলে খেলার আগ্রহ হারিয়ে ফেলবে। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে তারা পারফর্ম করা দরকার, এসে পারফর্ম করে যাবে। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে তারা আরো শিখে আসুক, তারা আরো মেনটেন করে তারপরে আসুক, 2 বছর পরে খেলুক, কোনো প্রবলেম নেই। বাট একদম হচ্ছে কি মানে যে দলটা 23 গোল খাচ্ছে, আমার মনে হয় তারা মাত্র মানে তাদের প্র্যাকটিস সেশনগুলি মনে হয় তারা এখান থেকে শেখার চেষ্টা করছে। এটা তো মানে এমন না যে একটা পাড়া মহল্লার লিগ, এটা তো একটা মানে একদম হাইয়েস্ট প্রফেশনাল লিগ। তো সেইখান থেকে আমি বলবো যে এটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কনসার্ন হওয়া উচিত, কারণ এটা কিন্তু একটা ভালো মেসেজ না সবার জন্য। কারণ এটা
তো এই মেয়েদের লিগটা তো মেয়েদের খেলা কিন্তু মানুষ ফলো করে, হ্যাঁ। তো আমি সেইখান থেকে, এবং সব থেকে বড় ব্যাপার হলো যে এই মেয়েরাই, এখানকার ম্যাক্সিমাম মেয়েরাই আপনি দেখবেন যে ফরাসগঞ্জের প্লেয়ার বা সেনাবাহিনীর প্লেয়ার বা পুলিশ এফসির প্লেয়ার, বিকেএসপির প্লেয়ার, ম্যাক্সিমামই কিন্তু আপনি জানেন জাতীয় দলের প্লেয়ার। তারা গিয়ে কিন্তু এই মার্চে এশিয়ান কাপ কোয়ালিফাইং কিন্তু অস্ট্রেলিয়াতে খেলবে। তো তারা আসলে কি কম্পিটিশনটা পাচ্ছে। এবং দেখলাম পিটার বাটলার সে আসছে, সে এসেও দেখলাম তার একটা মন্তব্য যে সেও খুশি না লিগটা দেখে, হ্যাঁ। সে আজকে থেকে ম্যাচ মাঠে বসে দেখবে, কারণ সে ওই রেজাল্ট দেখে সেও বলেছে যে এই ধরনের লিগ আসলে কতটা আমাদের জাতীয় দলকে হেল্প করবে সেটাও কিন্তু সে অলরেডি কোশ্চেন একটা তুলে ফেলেছে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে এইটা নিয়ে ভাবা উচিত। ভাইয়া আমাদের লিগগুলোর যেখানে এই অবস্থা, সেখানে ওয়ার্ল্ডের বেস্ট লিগের দিকে যদি একটু তাকাই, প্রতিদিন মানে হাই ভোল্টেজ ম্যাচ হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। সো ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলটা বরাবর মতো আর্সেনাল এখনও 1 নম্বরে আছে। এখন শেষ পর্যন্ত কি হয়, ম্যান সিটি 2 নম্বরে, অ্যাস্টন ভিলা 3 নম্বর, লিভারপুল 4, চেলসি 5। এই দলগুলো এই লাস্ট তাদের ম্যাচগুলোর যদি একটু রেজাল্ট দেখি, চেলসি কিন্তু ড্র করেছে ম্যান সিটির সাথে, অ্যাস্টন ভিলা জয় পেয়েছে, আর্সেনালও জয় পেয়েছে। সো ওভারঅল ইংলিশ প্রিমিয়ার লিগ লাস্ট উইকটা কিভাবে দেখলেন? না, ইংলিশ প্রিমিয়ার লিগে কিন্তু আবার ম্যান সিটি একটা বড় ধাক্কা খেলো। বড় ধাক্কা বলতে বিগ ম্যাচ ছিল, হ্যাঁ। এই ম্যাচটা নিয়ে যদি শুরু করি, দেখেন চেলসি এবং ম্যান সিটি কিন্তু একদম 96 মিনিট পর্যন্ত কিন্তু আপনি জানেন যে 1 গোলে লিডে ছিল। একদম লাস্ট সেকেন্ডে গিয়ে কিন্তু অ্যানজো ফার্নান্দেজ চেলসির হয়ে গোল করে কিন্তু ম্যাচটা ড্র করেছে। ওই সময় যদি 3 পয়েন্ট পেত, আজকে কিন্তু আর্সেনালের সাথে তাদের 4 পয়েন্ট ডিফারেন্স হতো না, পয়েন্ট ডিফারেন্স থাকতো 2 পয়েন্ট, হ্যাঁ। তো সেইখান থেকে কিন্তু আমি যেটা আপনাকে গত প্রোগ্রামে বলেছিলাম যে ম্যান সিটি যদি একবার লং রান শুরু করে, উইনিং লং রান শুরু করে, তখন কিন্তু ম্যান সিটিকে আটকানো এটা কিন্তু টাফ হয়ে যায়। তো সেইখান থেকে কিন্তু আমার কাছে মনে হয় যে ম্যান সিটি আবার একটা ধাক্কা গেলো, যদিও বিগ ম্যাচ ছিল, চেলসি ইজ গুড টিম। তো সেইখান থেকে আমার কাছে মনে হয় যে ম্যান সিটির এই ধাক্কাটা আবার নেক্সট রাউন্ডে তারা জয়ের ফেরাটা খুব, মানে আমি মনে করি দুইটা ম্যাচ ড্র, তাদেরকে কিন্তু ম্যাচ জিততেই হবে, আদারওয়াইজ কিন্তু আর্সেনাল অলরেডি 4 পয়েন্ট কিন্তু ডিফারেন্স করে ফেলছে। আর্সেনাল যেটা করে, আর্সেনাল সবসময় এই যে 20 রাউন্ড খেলা হয়ে গিয়েছে, হ্যাঁ, আর্সেনাল কিন্তু টপে, এবং আর্সেনাল লাস্ট ম্যাচও 3-2 গোলে ম্যাচ জিতেছে, হ্যাঁ। এবং সেখানে কিন্তু দেখবেন আর্সেনালের যেটা হয় যে আর্সেনাল ম্যাচ উইনিং প্লেয়ার অনেক আছে, হ্যাঁ। আপনি দেখেন আর্সেনালের লাস্ট ম্যাচে ডেকল্যান রাইস 2টা গোল করেছে, মিডফিল্ডের প্লেয়ার, ইম্পর্টেন্ট প্লেয়ার, বাট মিডফিল্ড থেকে গিয়ে সে 2টা গোল করেছে। তো আর্সেনাল প্লাস পয়েন্ট হলো, আর্সেনালে অনেক সময় দেখবেন যে সেন্টার ব্যাকরা গিয়ে গোল করে, গেব্রিয়েল বা সালিবা এরাও গিয়ে কিন্তু মাঝে মাঝে মানে একদম ক্রুশিয়াল মোমেন্টে গিয়ে গোল করে টিম বের করে নিয়ে আসে। তো এইটা ইম্পর্টেন্ট যে আপনি আসলে দলে ক্রাইসিস মোমেন্টে কারা, মানে কোন দলগুলি আসলে খুব মানে ক্রুশিয়াল টাইমগুলিতে ম্যাচ বের করে। তো সেখানে আর্সেনাল কিন্তু বেশ ভালো করছে। তো আমি যদিও আর্সেনালের ফ্যান না, তারপর আমি চাইবো এই লিগটা আর্সেনাল জিতুক, কারণ আর্সেনাল সবসময় কিন্তু আসলে মানে যেভাবে যে প্যাটার্নে ফুটবল খেলে দেখতে ভালো লাগে, সবসময় পয়েন্ট টেবিলটা মেনটেন করে, লং রেসে কিন্তু তারা একটা কনসেন্ট্রেট ধরে রাখে। তো সেই জায়গা থেকে আর্সেনালের জন্য আমার মনে হয় যে লিগ চ্যাম্পিয়ন হওয়া খুবই জরুরি। বাট যদি ম্যান সিটিকে যদি আপনি সুযোগ দেন, ম্যান সিটি কিন্তু সেই সুযোগটা কাজে লাগিয়ে কিন্তু তারা টপে গিয়ে চ্যাম্পিয়ন হওয়াটা তাদের জন্য আর্সেনালের ভুল করার কোনো সুযোগ নেই। এবং সেই ভুলটা যদি ম্যান সিটি যদি একবার কাজে লাগাতে পারে, ম্যান সিটি কিন্তু আটকাতে পারবে না। যদিও ম্যান সিটি লাস্ট 2টা ম্যাচে পয়েন্ট লস করেছে, তারপর ম্যান সিটির সুযোগ রয়েছে, কারণ এখনও আপনার অনেকগুলি ম্যাচ রয়েছে, মাত্র 20 রাউন্ড করে খেলা গেছে। এবং ম্যান সিটির হয়তো নেক্সট ম্যাচ ব্রাইটনের সাথে খেলবে, আমি যতটুকু জানি। তো ব্রাইটন একটু হলেও আমি বলবো সহজ অপোনেন্ট, ইংলিশ প্রিমিয়ার লিগে সহজ অপোনেন্ট নাই, তারপরও আমার কাছে মনে হয় যে ম্যাচটা তাদের জন্য যে কোনো সময় যে কেউ অঘটন ঘটাতে পারে। তো সেইখান থেকে আমি বলবো যে ম্যান সিটির এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট ম্যাচ, যদি রেসে তারা পয়েন্ট টেবিল ডিফারেন্স না হয়। আর আর্সেনালের যেটা হলো যে আর্সেনাল কিন্তু দেখবেন যে ম্যাচ বাই ম্যাচ তারা কিন্তু প্ল্যান করে কিন্তু ম্যাচগুলি বের করে নিয়ে যায়। আর্সেনালের ভালো একটা শেপ তৈরি হয়ে গিয়েছে। আর্সেনালকে আসলে এই মুহূর্তে অপোনেন্ট যারাই থাক তাদের জন্য খুব ডিফিকাল্ট আর্সেনালকে আটকানো। অ্যাট দ্য সেম টাইম ম্যান সিটিও আমার কাছে মনে হয় যে তারাও আমার মনে হয় যে স্ট্রংলি কামব্যাক করবে। বাট ইংলিশ প্রিমিয়ার লিগের এই খেলাগুলির বাইরে যদি আপনি দেখেন, আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলি হয়তো আমরা ডিসকাস করব, যেটা হলো যে ইংলিশ প্রিমিয়ার লিগে টপ দলগুলি কিন্তু আস্তে আস্তে কিন্তু দেখবেন যাদের কোচিং স্টাফ চেঞ্জ করছে। স্পেশালি যদি দেখেন ম্যানচেস্টার ইউনাইটেড, তাদের
স্যাক করে দিয়েছে, হ্যাঁ, এমেরিয়ানকে। কারণ অনেক বছর সে সুযোগ পেয়েছিল, অনেক দিন ধরে সে আছে দলটাকে কোনোভাবেই কিন্তু সে একটা শেপে আনতে পারেনি এবং রেসে কখনো থাকতে পারেনি, যার কারণে কিন্তু তাকে কিন্তু স্যাক করে দিয়েছে। আর সেম টাইম চেলসিও কিন্তু দেখবেন যে নতুন কোচ নিয়োগ দিয়েছে, হ্যাঁ, আজকে রাতেই হয়তো তারা নতুন কোচ নিয়ে নামবে। সুতরাং যেটা হলো যে ইংলিশ প্রিমিয়ার লিগে কোচিং করানো সো টাফ, হ্যাঁ। তো সেইখান থেকে আমার বড় দলগুলিতে, স্পেশালি ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, টটেনহাম হটস্পার, তাদের দলগুলি কিন্তু সবসময় চায় চ্যাম্পিয়ন ফাইটের দিকে থাকতে, 1 থেকে 3, 4, 5-এর ভিতরে থাকতে। তো সেইখানে যদি আপনি যখন তাদের পারফরমেন্স কলাপস করে, তখন কিন্তু তাদের কোচের উপরে কিন্তু মেইন দায়ভারটা আসে। তো সেইখান থেকে দেখবেন যে চেলসি কিন্তু স্ট্রাগল করছে, ম্যানচেস্টার ইউনাইটেড যে স্ট্রাগল করছে, টটেনহাম হটস্পার কিন্তু আমি যতটুকু জানি যে তাদের কোচ নিয়ে কিন্তু তারাও ভাবছে। সুতরাং এই জিনিসগুলি কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে আপনি দেখবেন সব থেকে বেশি হয়, কোচ স্যাকের জায়গাটা, বিকজ এখানে টিকে থাকতে হলে আপনাকে রেগুলার পারফর্ম করতে হবে, যেহেতু সব থেকে ওয়ার্ল্ডের 1 নম্বর স্ট্রং লিগ, হ্যাঁ। তো সেই জায়গা থেকে চেলসি এবং ম্যানচেস্টার কিন্তু অনেক দিন ধরেই কিন্তু তারা স্ট্রাগল করছে, তারা চ্যাম্পিয়ন হতে পারছে না। তাদের যদি সাইনিং দেখেন, শুরুর দিকে যদি আপনি দেখেন, একদম যখন দলবদলটা হয়, ট্রান্সফার, চেলসি কিন্তু অনেক টাকা কিন্তু এবার স্পেন্ড করেছে, হ্যাঁ। ম্যানচেস্টার ইউনাইটেড প্লেয়ার কেনা বেচাতেও কিন্তু তারা কিন্তু বেশ পয়সা খরচ করেছে, বাট তাদের দলের রেজাল্ট কিন্তু ওই অবস্থায় নেই, যার কারণে কিন্তু এখন ম্যানেজমেন্ট দুইটা দলেরই, বড় দলের কিন্তু কোচ স্যাক করে দিয়েছে। চেলসি হয়তো নতুন কোচ লিয়ামকে তারা দায়িত্ব দিয়েছে এবং ম্যানচেস্টার ইউনাইটেড ভেরি সুন হয়তো তারাও কোচ সিলেকশন করবে। তো আমার কাছে মনে হয় যে ইংলিশ প্রিমিয়ার লিগটা এই জন্যই জমজমাট, এই কারণেই মজার, কারণ এখানে কোচিং করাতে হলে আপনাকে টিকে থাকতে হলে আপনাকে রেগুলার পারফর্ম করতে হবে। আরেকটা টিম লিভারপুলের অবস্থা তো আসলে এখন মনে হয় 4 নম্বরে আছে। সো লিভারপুলের কি অবস্থা মনে হচ্ছে আপনার? না, লিভারপুল তো আসলে শুরুটা যেভাবে করেছিল, এবং এই সারা বিশ্বে যতগুলো লিগ হচ্ছে, মানে টপ লিগগুলি, আপনি স্পেনিশ লিগ বলেন, ইংলিশ প্রিমিয়ার লিগ বলেন, বুন্দেস লিগা বলেন, বা লিগ 1 বলেন, বা ইতালিয়ান সিরিয়া বলেন, সব থেকে কিন্তু এই বছর পয়সা খরচ করেছে কিন্তু লিভারপুল, হ্যাঁ, মানে তাদের প্লেয়ার সাইনিংয়ের ব্যাপারে। তো সেখান থেকে আমরা ধরে নিয়েছিলাম যে লিভারপুল হয়তো এবার একদম টপে থাকবে, এবং শুরুটাও তারা কিন্তু সেভাবেই করেছিল। প্রথম 5 রাউন্ড কিন্তু লিভারপুল একদম শুরু থেকেই কিন্তু 1 নম্বরে ছিল। তারপরে কিন্তু তার আস্তে আস্তে কিন্তু দেখবেন যে আস্তে আস্তে কিন্তু তাদের স্ট্রাগল তৈরি হয়েছে, এবং সেটার অন্যতম কারণ হলো মোহাম্মদ সালাহ এবং তাদের কোচ, হ্যাঁ। তাদের ভিতরে কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গিয়েছিল, বিকজ মোহাম্মদ সালাহ অনেক সে কথা বলেছে যে তাদের টিমের স্ট্র্যাটেজি, তাদের খেলার সিস্টেম অফ প্লে, যেটা বিগত দিনে তারা খেলে রেজাল্ট পেয়েছে, ওইখান থেকে তাদের কোচ ওই জায়গাটা কিন্তু তারা একটু ওইখান থেকে বেরিয়ে অন্য একটা সিস্টেম অফ প্লেতে যখন খেলাটা শুরু করেছে, তখনই কিন্তু লিভারপুল কলাপস করেছে। তো মোহাম্মদ সালাহর পারফরমেন্স ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ। মোহাম্মদ সালাহ কিন্তু লাস্ট যদি 7-8 বছর দেখেন, লিভারপুলকে কিন্তু একাই টপে থেকে কিন্তু সে সবসময় কিন্তু পারফর্ম করেছে, বাট এই বছর মোহাম্মদ সালাহকে দেখেন পারফরমেন্স ইজ সো ডাউন, এবং আপস অ্যান্ড ডাউন করার কারণেই কিন্তু লিভারপুলের এই অবস্থা। এবং অ্যাট দ্য সেম টাইম যখন সালা পারফর্ম না করে, তখন কিন্তু বাকি প্লেয়ারও আমার কাছে মনে হয় যে মাঠের পারফরমেন্স তারা তেমন ভালো কিছু করে দেখাতে পারে, ইফেক্টটা পড়ে, এবং সেটাই পড়েছে। এবং কোচের সাথে মোহাম্মদ সালার একটা দূরত্বর কারণ, সেটা যদিও সেটা মধ্যস্থ একটা সমাধান হয়েছে, তারপর একবার একটা প্রবলেম তৈরি হয়ে গেলে সেটা কিন্তু আসলে সমাধান হওয়াটা ইজ ভেরি ডিফিকাল্ট। তো সেইখান থেকে লিভারপুল আসলে যেভাবে আসলে শুরুটা করেছিল, আমার কাছে মনে হয় 20 রাউন্ডে এসে তাদের সেই রেসটা তারা ধরে রাখতে পারেনি, এবং এটা মাঠের পারফরমেন্সে বিশাল ইম্প্যাক্ট পড়েছে। তারা 4 নম্বরে থাকলেও পয়েন্টের গ্যাপ যদি দেখি অনেক বেশি, এবং 3 নম্বরে 42 পয়েন্ট অ্যাস্টন ভিলার, তাদের 34 অনলি। সেটাই বললাম যে এটা হলো যে লিভারপুলের কিন্তু থাকা উচিত ছিল এখন টপে, আর্সেনালের সাথে, ম্যানচেস্টার সিটির সাথে। যদি টিমের স্ট্রেংথ দেখেন, টিমের লাইন আপ দেখেন, 1-2 এর গ্যাপ থাকতে পারতো, মানে টিম এত সুন্দর সলিড টিম, বাট টিম ওয়াজ পারফরমেন্স ভেরি ব্যাড ইনসাইড দ্য ফিল্ড। এবং আমার কাছে মনে হয় এটার অন্যতম কারণ হলো কোচ এবং মোহাম্মদ সালাহর যে দ্বন্দ্বটা, আমি যেটা বললাম, যে এইটা যদি আপনি যত তাড়াতাড়ি ঠিক করে ফেলবেন, তত তাড়াতাড়ি কিন্তু লিভারপুল কামব্যাক করবে। যদিও এখন আবার শেষের দিকে ম্যাচগুলি ভালো খেলছে, বাট আপনি যদি ইটস নট অ্যান ইংলিশ প্রিমিয়ার লিগ, তারা কিন্তু চ্যাম্পিয়ন্স লিগও বেশ ভালো অবস্থাতে নাই, হ্যাঁ। তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে লিভারপুলকে কামব্যাক করতে হলে মোহাম্মদ সালাহ পারফরমেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, এবং সেটা খুব দ্রুতই আমি চাইবো করবে। এবং যদিও মোহাম্মদ সালাহ এই মুহূর্তে, যদিও তার ওই যে আফগান যে টুর্নামেন্ট হচ্ছে সেইখানে সে খেলছে, তারপর আমার কাছে মনে হয় যে মোহাম্মদ সালাহ যখন টিমের সাথে ইনক্লুড হবে, তখন আমার কাছে মনে হয় যে দলটা বেশ ভালোভাবে রান করার সময় পারফরমেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট মোহাম্মদ সালাহর। আজকে আমরা একদম শেষের দিকে, জাস্ট ইন্টারেস্টিং একটা কোশ্চেন। 14 জানুয়ারি ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি। সো এটা আসলে কতটা ইম্প্যাক্ট পড়বে বিশ্বকাপ যে উত্তেজনাটা, এটা তো মনে হয় এখান থেকে শুরু হলো বাংলাদেশে নাকি?
ওয়ার্ল্ড কাপ ট্রফি কিন্তু এর আগেও বাংলাদেশে আসছে, হ্যাঁ। তো ওয়ার্ল্ড কাপ তো বাংলাদেশের ফুটবল ফ্যানদের জন্য একটা অন্যরকম এক্সাইটমেন্ট, এটা তো চিন্তাই করা যায় না। দেখেন বাংলাদেশ বিশ্বকাপ খেলে না, বাট এক্সাইটমেন্টের দিক থেকে দেখা গেল যে আর্জেন্টিনা ব্রাজিল থেকেও এগিয়ে বাংলাদেশ। Right. হ্যাঁ, আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। লাস্ট ওয়ার্ল্ড কাপে তো আমরা বাংলাদেশকে আর্জেন্টিনার পুরো পরিচয় করিয়ে দিয়েছি এবং তারা আমাদের ফ্যান হয়ে আমাদের ক্রিকেট খেলা ফলো করে, তারা এরকম অবস্থা। এক্স্যাক্টলি, দেখেন বাংলাদেশকে কিন্তু অ্যাজ এ ফুটবল নেশন হিসেবে তেমন কোনো জাতি, তেমন কোনো মানে ওয়ার্ল্ড ফুটবলে যদি বড় বড় দেশ তেমন কিন্তু চিনতো না, হ্যাঁ। বাট এই লাস্ট ওয়ার্ল্ড কাপের পরে বাংলাদেশ অ্যাজ এ ফ্যান হিসাবে সারা বিশ্বে কিন্তু কোনো অন্যরকম একটা এক্সাইটমেন্ট তৈরি করেছে, তাক লাগিয়ে দিয়েছে। এবং আর্জেন্টিনার যে ফ্যান বেজ আছে, আর্জেন্টিনার যে ফুটবল ফেডারেশন আছে, আর্জেন্টিনার যে ফেসবুক ফ্যান পেজ আছে বা ওদের অফিসিয়াল যে, সেখানেও এখন বাংলাদেশকে নিয়ে রেগুলার এখানে কিন্তু একটা কন্টেন্ট দেয়, বিকজ বাংলাদেশে আসলে ওইভাবেই কিন্তু আসলে ওয়ার্ল্ড ফুটবলই কিন্তু ওই জায়গাটা ক্রিয়েট করছে। তো সেখান থেকে ওয়ার্ল্ড কাপ ট্রফিটা যেহেতু বাংলাদেশে আসবে, আমাদের এক্সাইটমেন্ট অন্যরকম হবে। যদিও এখন এই মুহূর্তে সৌদি আরব থেকে শুরু করেছে, মানে এশিয়াতে এই ওয়ার্ল্ড কাপটা ঘুরবে। তো এরপরে বাংলাদেশে আসবে 14 তারিখ। আমার মনে হয় যে এটা বিশাল একটা ব্যাপার, কারণ ওয়ার্ল্ড কাপ সামনে থেকে দেখা বা ওয়ার্ল্ড কাপ টাচ করা বা ওয়ার্ল্ড কাপের সাথে একটা ছবি তোলা, এটা আমার বাংলাদেশের মানুষদের জন্য বিশাল একটা মানে অন্য একটা এক্সাইটমেন্ট। এবং 2014-তে যখন আসছিল তখন আমরা দেখেছিলাম। আই হোপ এবারও বাংলাদেশের মানুষদের ভিতরে কিন্তু ওরকম অলরেডি কিন্তু একটা এক্সাইটমেন্ট তৈরি হয়েছে। এবং এই জুনে ওয়ার্ল্ড কাপ ফুটবল, বাট উন্মাদনা কিন্তু এখন থেকেই তৈরি হয়েছে এবং মানুষের ভিতরে কিন্তু অন্যরকম একটা আকর্ষণ তৈরি হচ্ছে। তো ওয়ার্ল্ড কাপ ফুটবলটা আমার কাছে মনে হয় ওয়ার্ল্ড কাপ ট্রফিটা আসবে, বাট এটার জন্য মিসম্যানেজমেন্ট না হয়, সাধারণ মানুষ যারা দেখতে চায় তারা যদি দেখতে পারে। আগে কিন্তু বেশ কয়েকবার আসছে, বাট একটু ঝামেলা হয়েছিল। ভাই আপনার এই কথাটা কেন বলতে হলো, সেটা হচ্ছে লাস্ট কিছুদিন ধরে আমরা যেটাই আয়োজন করছি, রাইট, মিসম্যানেজমেন্ট হচ্ছে। হচ্ছে। তো ওই জায়গা থেকে আসলে ভিতর থেকেই এই ভয়টা চলে আসে। এক্স্যাক্টলি। তো সেইখান থেকে বলবো যে যাতে এটা সুন্দর করে যেন ট্রফিটা সাধারণ মানুষকে দেখানো যায়, মানুষ যেন সেটাকেও ওইভাবে না, আমরা যেন এটাকে মানে আর কি মানে এমন কিছু না করি যেটা আসলে ফিফা বা যারা এখানে ওয়ার্ল্ড কাপ ট্রফিটা সারা জীবনের জন্য বন্ধ হয়ে যায়, বন্ধ না, এরকম যেন কিছু না হয়। হ্যাঁ, আমি চাইবো এটা একদম সুশৃঙ্খলভাবে মানুষ এটা দেখুক। হোপফুলি তেমন কিছুই হবে। থ্যাংক ইউ ভাইয়া আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকে আমরা বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী এপিসোডে। টিল দেন, আল্লাহ হাফেজ।